বিসমিল্লাহির রহমানুর রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1947, 71, 90 এবং বিশেষ করে 2024 সালের অকুতভয় জুলাই যোদ্ধাদের, যাদের অপরিসীম আত্মত্যাগের ফলে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। তাদের এই আত্মত্যাগের ফলেই আজ আমাদের সামনে ইনসাফ ভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ উন্মোচিত হয়েছে। আমাদের এই জনমুখী বিকল্প বাজেট প্রস্তাবনা কেবল কিছু গাণিতিক হিসাব কিতাব নয়, এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতির ভাগ্য পরিবর্তনের একটি সুস্পষ্ট রোডম্যাপ। আমাদের দীর্ঘমেয়াদী ভিশন হল 2045 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করা এবং 2050 সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানো। আমরা চাই দেশের প্রবৃদ্ধি হোক অন্তর্ভুক্তিমূলক, যেখানে 18 কোটি মানুষের এই দেশ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদায় একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। এটি একটি শতভাগ জনমুখী বাজেট, যার মূল ভিত্তি হচ্ছে সুশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ এবং সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানো। বর্তমানে আমাদের জিডিপি 55,15,026 কোটি টাকা। বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের সংকট এবং সীমাহীন দুর্নীতির কারণে অর্থনীতি আজ এক চ্যালেঞ্জের মুখে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সালের মধ্যে দেশ থেকে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই সংকট উত্তরণে আমরা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং এনবিআর ও দুদক সংস্কারের মাধ্যমে অর্থনীতিতে সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 2026-27 অর্থবছরের জন্য আমরা 8,39,505 কোটি টাকার একটি বাস্তবসম্মত বাজেট প্রস্তাব করছি, যা জিডিপির 12.14%। আমাদের লক্ষ্য হল রাজস্ব আয়ের মাধ্যমে 6,65,926 কোটি টাকা সংগ্রহ করা। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রণ কর 5,73,926 কোটি টাকা, অন্যান্য কর 22,000 কোটি টাকা এবং কর বহির্ভূত প্রাপ্তি 70,000 কোটি টাকা। আমাদের বাজেটে ঘাটতি আছে 1,68,329 কোটি টাকা, যা মেটাতে বৈদেশিক উৎস থেকে 67,000 কোটি এবং অভ্যন্তরীণ ব্যাংক ও সঞ্চয়পত্র খাত থেকে 1,01,329 কোটি টাকা ঋণের পরিকল্পনা রয়েছে। সাধারণ ও মধ্যবিত্ত মানুষকে স্বস্তি দিতে আমরা করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4,50,000 টাকায় উন্নীত করছি। ব্যক্তি পর্যায়ে সর্বনিম্ন কর হার 5% অপরিবর্তিত থাকছে। কর্পোরেট কর 37.5% থেকে ধাপে ধাপে হ্রাস করা হবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে আমরা সিন্ডিকেট নির্মূল ও স্বয়ংক্রিয় স্থিতিকরণ নীতিমালা প্রয়োগ করব। এছাড়াও 10ম থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন প্রথম বছরেই 100% বৃদ্ধির পরিকল্পনা রেখেছি। আমাদের বাজেটের মূল ফোকাস হল মানব সম্পদ এবং অবকাঠামো উন্নয়ন। এই লক্ষ্য বাস্তবায়নে খাতওয়ারি বরাদ্দগুলো নিম্নরূপ: শিক্ষা ও প্রযুক্তি খাত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ রাখা হয়েছে 1,25,575 কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 14.96 ভাগ। স্বাস্থ্য খাত মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরাদ্দ দেয়া হয়েছে 45,240 কোটি টাকা, যা মোট বাজেটের 5.39 ভাগ। পরিবহন ও যোগাযোগ খাত অবকাঠামো উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে 65,340 কোটি টাকা, যা মোট বাজেটের 7.78 ভাগ। সামাজিক নিরাপত্তা খাত অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর সহায়তায় বরাদ্দ দেয়া হয়েছে 48,150 কোটি টাকা, যা মোট বাজেটের 5.74 ভাগ। জনপ্রশাসন সরকার পরিচালনা ও পেনশন সহ জনপ্রশাসন খাতে বরাদ্দ দেয়া হয়েছে 2,02,245 কোটি টাকা, যা মোট বাজেটের 24.09 ভাগ। প্রতিরক্ষা খাত জাতীয় নিরাপত্তা ও সুরক্ষায় বরাদ্দ রাখা হয়েছে 43,462 কোটি টাকা, যা মোট বাজেটের 5.18 ভাগ। কৃষি খাত কৃষকদের ন্যায্য মূল্য ও আধুনিকায়ন নিশ্চিত করতে বরাদ্দ দেয়া হয়েছে 51,670 কোটি টাকা, যা মোট বাজেটের 6.15 ভাগ। বিদ্যুৎ ও জ্বালানি খাত
টেকসই জ্বালানি নিশ্চিত করতে বরাদ্দ রাখা হয়েছে 24,950 কোটি টাকা, যা মোট বাজেটের 2.97 ভাগ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত, স্থানীয় পর্যায়ের মানুষদের জীবনমান উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে 45,220 কোটি টাকা, যা মোট বাজেটের 5.39 ভাগ। শৃঙ্খলা ও নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বরাদ্দ রাখা হয়েছে 34,457 কোটি টাকা, যা মোট বাজেটের 4.10 ভাগ। গৃহায়ন, গৃহহীন মানুষের আবাস নিশ্চিতের লক্ষ্যে বরাদ্দ রাখা হয়েছে 5,078 কোটি টাকা, যা মোট বাজেটের 0.60 ভাগ। শিল্প ও বাণিজ্য, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতির জন্য এই খাতে 5,246 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 0.62 ভাগ। বিনোদন, সংস্কৃতি ও ধর্ম, বিনোদন, সংস্কৃতি ও ধর্মের বিকাশে 6,630 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 0.79 ভাগ। সুদ পরিশোধ, সরকারের ঘাটতি ব্যয় মেটাতে বিভিন্ন সময়ে গৃহীত দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে 1,27,500 কোটি টাকা, যা মোট বাজেটের 15.19 ভাগ। আমাদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের লক্ষ্য হল দেশের মানব সম্পদকে বিশ্বমানের করে তোলা। স্নাতক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষা, মেধাবীদের জন্য 1 লক্ষ সুদমুক্ত কাজে হাসানা ঋণ এবং প্রবীণ ও শিশুদের জন্য সরকারি হাসপাতালে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা নিশ্চিত করা হবে। কৃষিখাতে প্রতিটি উপজেলায় সোলার ভিত্তিক কোল্ড স্টোরেজ তৈরি করা হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। কর্মসংস্থানের জন্য পৃথক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন এবং সামাজিক নিরাপত্তা কার্ড প্রবর্তনের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে সুশাসন পৌঁছে দেব। এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি মর্যাদাশীল গন্তব্যে পৌঁছানোর রূপরেখা। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে কাউকেই আর বিনা চিকিৎসায় মরতে হবে না, অর্থাভাবে মেধাবীর লেখাপড়া বন্ধ হবে না এবং কোনো তরুণকে বেকারত্বের গ্লানি নিয়ে হতাশায় ডুবতে হবে না। জুলাইয়ের শহীদদের রক্ত আমাদের যে শোষণহীন বৈষম্যহীন সমাজ গড়ার দায়িত্ব দিয়ে গেছে, এই বিকল্প বাজেট সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম শক্তিশালী পদক্ষেপ। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা একটি দুর্নীতিমুক্ত, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ।